15ই মার্চ 2022 বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হয়ে আসেন পিটার হাস। এই নামটির সাথে এখন বাংলাদেশের প্রায় সব মানুষ পরিচিত। কারো কাছে তিনি হিরো, আবার কারো কাছে জিরো। সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের চেষ্টা করেছেন এই মার্কিন কূটনীতিক, কিন্তু কোনোভাবেই প্রধান দুই দলকে এক টেবিলে আনতে পারেননি পিটার হাস। 2 বছরেরও বেশি সময় দায়িত্ব পালন শেষে বিদায় নিতে হচ্ছে পিটার হাসকে। এখন জনমানুষের কৌতূহল, কে আসছেন বাংলাদেশে নয়া মার্কিন রাষ্ট্রদূত হিসেবে। নির্বাচনের পর থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার চাপ অনুভব করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি ঢাকায় আসছেন। তো এই সফরে আসলে কি হবে তা নিয়ে আসলে সরকারের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা হয়তো কাজ করছে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিদেশি চাপ অনুভব করছে সরকার। এটি মোকাবিলায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। এবং রাতের সভায় তিনি খোলাসা করেছেন। সংবাদ সম্মেলনে উঠে আসে নিজ উপজেলায় ওবায়দুল কাদেরের স্বজনদের প্রার্থিতার বিষয়টি। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থনের তো প্রশ্নই উঠে না। নেতাকর্মীদের হতাশার কারণে বিএনপি এখন বিবৃতি ও বক্তব্য সর্বস্ব দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমার নেত্রী পার্টির সভাপতির যে গাইডলাইন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে দর্শক আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি ঢাকায় আসছেন আগামী 14ই মে 2 দিনের সরকারি সফরে। তো এই সফরে আসলে কি হবে তা নিয়ে আসলে সরকারের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা হয়তো কাজ করছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ খুব স্মার্টলি আজকে বলছেন যে এখানে ইন্দো প্যাসিফিক নিয়ে আর মূল আলোচনা, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ এসব নিয়ে আলোচনা হবে, এর বাইরে অন্যান্য কিছু হবে। কি হবে তিনি বলছেন না। আসলে ডোনাল্ড লু সম্ভবত এবারও সরকারের বাইরে সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন, হয়তো বিরোধী দলের নেতাদের সঙ্গেও কথা বলবেন, কারণ যুক্তরাষ্ট্র তার অবস্থান পাল্টায়নি, এটা পরিষ্কার। আর সেই কারণেই কিন্তু ডোনাল্ড লুর আসার খবরে সরকার খুব যে স্বস্তিতে আছে সেটা মনে হয় না। যদি মনেই হতো তাহলে পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য দিত না। যেমন একটা বক্তব্যে তিনি বলছেন হিরো আলমকে ঘুষি মারলেও যুক্তরাষ্ট্র বিবৃতি দেয়, অথচ শিক্ষক শিক্ষিকা নিপীড়ন, গাজার পরিস্থিতি নিয়ে তারা কথা বলে না। তো এটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলার চেষ্টা করছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব আছে, থাকবে, তাদের আগামী দিনে আরও তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, কিন্তু একটা মৌলিক জায়গা তো পার্থক্য আছে, সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার। এবং যুক্তরাষ্ট্র এর আগে বলেছিল যে কোনো একটা দেশের সঙ্গে তাদের সম্পর্কের মূল ভিত্তিটা হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার। তো বাংলাদেশের ক্ষেত্রে তো তাদের হতাশা, নির্বাচনের পরপর প্রথমেই তারা বলেছে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়নি, এক কথায় কিন্তু সব তারা জানান দিয়েছে। এরপরে একাধিকবার বলেছে, তবে বলেছে যে অন্যান্য বিষয়, ইন্দো প্যাসিফিক, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ, বিনিয়োগ, ব্যবসা যেগুলি চলমান সেগুলি অব্যাহত থাকবে। তো ওই খুঁতখুত তো আছেই, যেহেতু সরকারের একটা পশ্চিমাদের কাছ থেকে একটা বৈধতার স্বীকৃতি পায়নি, কোনো পশ্চিমা দেশ একেবারে নির্বাচনকে কংগ্রাচুলেট করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাশিয়া, চীন, ভারত ছাড়া বাকি অগুরুত্বপূর্ণ দেশগুলো দিয়েছে। তো সেগুলি কিছু যায় আসে না। সরকারের দরকার ছিল যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এইসব দেশের, কিন্তু এইসব দেশগুলো বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তো এইরকম একটি অবস্থার কারণেই কিন্তু মাথার মধ্যে সরকারের একটা সবসময় কাজ করে যুক্তরাষ্ট্র না জানি কি করে। এর মধ্যে যুক্তরাষ্ট্রকে দেখানোর জন্য ছাত্রলীগ মাঠে নেমেছে, তারা ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দিয়েছে, গাজায় নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছে, শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর যে দমন পীড়ন চালানো হয়েছে তার প্রতিবাদ করেছে। অথচ বাংলাদেশে 28শে অক্টোবরকে কেন্দ্র করে তার আগে পরে যে পরিমাণ দমন পীড়ন চলেছে এবং যে এই ধরনের নির্বাচন করেছে, ফলে তাদের পক্ষে আবার যে মানবাধিকারের প্রশ্নে রাস্তায় নামা, স্লোগান দেওয়া, এটা মেলে না, অসঙ্গতিপূর্ণ। তো এগুলি করাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে এই সরকারের ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে সামনে আনার জন্য। এই কারণে প্রধানমন্ত্রী কিন্তু একাধিকবার প্রেস কনফারেন্সে এই যুক্তরাষ্ট্রের মানবাধিকার, গুলি করে মারা,
বিভিন্ন জায়গায় গোলাগুলিতে হত হওয়া, আর এখন তো বড় একটা ইস্যু যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ হামলা চালিয়েছে, বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে, গাজাতে অব্যাহতভাবে যে ইসরায়েল হামলা চালাচ্ছে তার প্রতিবাদ না করা। তো এইসব ইস্যু তো আগেও। এটা বিএনপি তার বোঝা যাচ্ছে যে তার সিদ্ধান্ত সঠিক, কেননা যে নির্বাচন বিএনপি প্রত্যাখ্যান করেছে এবং জনগণকে আহ্বান জানিয়েছে ভোট বর্জনের জন্য, সেই নির্বাচনে বিএনপি নামে যারা বিএনপি অর্থাৎ তারা যেহেতু বিএনপি করে, সুতরাং তারা নির্বাচন করা মানেই হচ্ছে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে এমন একটা ফ্লেভার দেয়া, সেই কাজটি বিএনপি হতে দেয়নি এবং মানুষের সেটা সাড়া দিয়েছে। বোঝা যাচ্ছে যে 28টা উপজেলায় তারা চেয়ারম্যান প্রার্থী দিয়েছিল প্রথম ধাপে, তার মধ্যে মাত্র 7 জন জয়ী হয়েছে, বাকিরা হেরেছে। এটা বিএনপির যে সিদ্ধান্ত সঠিক ছিল, এটা তার প্রতিফলন। মানুষও সাড়া দেয়নি, অর্থাৎ এই নির্বাচনে মানুষের অংশগ্রহণ কম ছিল। আবার যেহেতু বিএনপি বলছে যে তাদের নেতারা বহিষ্কার, সুতরাং তাদেরকে জনগণও প্রত্যাখ্যান করেছে, এটা ধরা যায়। তো খবরে বলা হচ্ছে যে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া বহিষ্কৃত নেতারা ভোটে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের তেমন সহযোগিতা পাননি, ফলে এই প্রার্থীরা আশানুরূপ ফল পেতে ব্যর্থ হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত যে 28টি উপজেলায় বিএনপির নেতারা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন, তার অধিকাংশতেই তারা পরাজিত হয়েছেন। মাত্র 7 জন জয়ী হয়েছেন বলে জানা গেছে। বেসরকারি ফলাফলে জানা গেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইমান আলী বিপুল ভোটে পরাজিত হয়েছেন, অথচ তিনি বর্তমান চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। এই উপজেলায় বিএনপির আরও 2 নেতা সেকেন্দার আলী ও তাজমিন নাহারও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন, তারাও হেরে গেছেন। সেকেন্দার আলী উপজেলা বিএনপির সদস্য ও তাজমিন নাহার জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ায় 3 জনকেই দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করে বিএনপি। নির্বাচনের আগে কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের সহযোগিতা করার প্রশ্নই আসে না। দলের যারা সহযোগিতা করবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি জানিয়েছিলেন। সুনামগঞ্জের দিরাই ও সাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 7 প্রার্থীর বিপরীতে নির্বাচন করেন বিএনপির বহিষ্কৃত 2 নেতা। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 জনই পরাজিত হয়েছেন। এর মধ্যে সাল্লায় আওয়ামী লীগের অবনী মোহন দাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হন বিএনপির গণেন্দ্র চন্দ্র সরকার। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অবনী সাল্লা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, আর উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকারও পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। একইভাবে দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারেননি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কৃত এখন গোলাপ মিয়া। সেখানে প্রদীপ রায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়। অর্থাৎ দল সাথে না থাকলে আসলে সম্ভব না, যেহেতু দল বহিষ্কার করেছে, দলের স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মী তারাও সহযোগিতা করেনি। মানুষও মনে করেছে যে যেহেতু দল থেকে বহিষ্কার, সুতরাং তাকে ভোট দেব কেন, সুতরাং এই কারণে তারা আর জিততে পারেনি। খোঁজ নিয়ে জানা গেছে ময়মনসিংহের ফুলপুর ও দোবাউড়া উপজেলার চেয়ারম্যান পদে বিএনপির 2 প্রার্থী হেরেছেন। ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান হাসান, দোবাউড়ায় বিএনপির সাবেক সহসভাপতি মনসুর রশিদ প্রার্থী হয়েছিলেন। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের 3 জন প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেও চেয়ারম্যান হতে পারেননি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার। এই উপজেলায় বিএনপি ও জামাতের প্রার্থীর সমর্থক বেশি বলে মনে করা হয়। 2009 সালে উপজেলার প্রথম নির্বাচনে ফাইজুল কবিরের ভাই ইকরামুল কবির তালুকদার চেয়ারম্যান হন। 2014 সালে চেয়ারম্যান হন জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি। 2019 ও চলতি 2024 সালে বিএনপি ও জামাত নির্বাচন বর্জন করেছিল। তো এই হলো অবস্থা। মোটামুটি বোঝা যাচ্ছে যে বিএনপি তাদের যে ঘোষণা দল থেকে বহিষ্কার করা, এর ফলে মানুষও ভোট দেয়নি, দলের স্থানীয় নেতাকর্মীরাও তাদেরকে সহযোগিতা করেনি, ফলে ভরা ডুবি হয়েছে। এটা দলের জন্য একটা ভালো হয়েছে যে দল যেটা সিদ্ধান্ত নেবে
সেই সিদ্ধান্তটা যে সঠিক সেটা এখন দলের নেতা কর্মীরাও সেটাই মানে প্রতিপালন করবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। ফলে দলের বাইরে যাওয়ার আসলে যে সুযোগ নেই, বিএনপিও মোটামুটি সেটি প্রমাণ করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি, যাকে এটা একটা সুখবর যে অনুমতি দিয়েছে পুলিশ। কিন্তু আমি বলবো যে এটা শুধু বিএনপি বলে না, এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও যদি হতো, এইভাবে পুলিশ তার একটা কর্তৃত্ব বজায় রাখা, নিয়ন্ত্রণ বজায় রাখা, রাজনৈতিক দল কখন সভা সমাবেশ করবে না করবে সবকিছু তাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, তাহলে বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি বলে কিছু থাকবে না। এখন একটা সময়, যে সময় খুব আসে যায় না, কিছু দিচ্ছে অনুমতি, কিন্তু সময় মতো দেখা গেলো আর দিবে না, বলবে যে না এখানে কিছু আছে, তাদের কাছে রিপোর্ট আছে, গোয়েন্দা রিপোর্ট আছে যে এখন অনুকূল না। তখন কিছুই বলার নেই, গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করতেও তারা বাধ্য না। এইগুলি আসলে মানে একটি অবাধ যে রাজনৈতিক পরিস্থিতি বা অধিকার, সেটাকে কিন্তু আসলে মানা হচ্ছে না। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও মহানগর নেতা নবিউল্লাহ নবী সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। তবে এই সমাবেশ করতে দলটিকে মানতে হবে বেশ কিছু শর্ত। শুক্রবার, আজকে দেখেন বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তার মানে একদিন আগে খুব মানে অনুমতি দেবে কি দেবে না, যার জন্য প্রস্তুতিও নিতে পারে না দল। শুক্রবার বেলা 3টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়াও মিলেছে। এ ব্যাপারে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি জানান, সমাবেশের জন্য আমরা মৌখিক অনুমতি পেয়েছি। এদিকে সমাবেশের অনুমতি প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন গণমাধ্যমকে বলেন, কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেই না। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মসূচি করবে, এটাই স্বাভাবিক। তবে রাজনৈতিক কর্মসূচি থেকে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেজন্য আমরা কিছু শর্ত আরোপ করি। তিনি বলেন, জনদুর্ভোগ সৃষ্টি যাতে না হয় সেই ব্যাপারে বিএনপিকে বলা হয়েছে। শর্ত মানলে তাদের নয়াপল্টনের সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন গয়েশ্বরচন্দ্র রায়। দলের স্থায়ী কমিটি, দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সমাবেশের পুলিশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের নেতারা। প্রতিনিধি দলে বিএনপি নেতা আব্দুস সালাম এনি এবং রফিকুল ইসলাম মঞ্জু ছিলেন। পরে আব্দুস সালাম বলেন, নয়াপল্টনের সমাবেশ নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। এই ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ। যেহেতু শুক্রবার ট্রাফিক সংক্রান্ত কোনো ইস্যু নেই, তাই আমরা প্রত্যাশা করছি তারা সহযোগিতা করবে। তিনি বলেন, সমাবেশ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে, আমরা শান্তিপূর্ণ উপায়ে সমাবেশ ও মিছিল করব। যাই হোক, এই হলো অবস্থা। কিন্তু কথা হলো এই যে বিষয়টা এরকম হওয়া উচিত যে রাজনৈতিক দল সমাবেশ করবে, অবশ্যই আলোচনা করতে পারে যে জনদুর্ভোগ বা বিশেষ কোনো পরিস্থিতি যাতে মানুষের সমস্যা তৈরি না হয়, কিন্তু সমাবেশ করতে দিতে হবে এবং পুলিশের যেটা কাজ হলো সে নিরাপত্তা দেবে রাজনৈতিক দলকে। এখন কবে বিক্ষোভ করবে, কবে তারা মিছিল করবে, মিটিং করবে, প্রতিটা ক্ষেত্রে যদি মানে নিয়মের বেড়াজালে যদি শৃঙ্খলিত থাকতে হয়, তাহলে বিরোধী রাজনৈতিক দল আসলে সামনে চলতে পারবে না। কারণ সরকার তো সবসময় চাইবে পদে পদে বাধা দেয়া, এবং অতীতের অভিজ্ঞতা তাই বলে। এত অনুমতি নেওয়ার পরেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন সমাবেশে বাধা দেওয়া হয়েছে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, অলিখিতভাবে পরিবহন ধর্মঘট করা হয়েছে, এবং তারপরেও সমাবেশ মিছিলের উপর হামলা চালানো হয়েছে এবং 10-12 জন মারাও গেছে। ভোলাতে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি মারা গেছে, আরও একজন মারা গেছে। তো এইসব পূর্ব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ভালো না। সুতরাং এই কারণে রাজনৈতিক দলের অধিকার ও
প্রসঙ্গে একটি পরিষ্কার একটি ধারণা সব পক্ষেরই বা রাজনৈতিক মহলের থাকতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।